ভাইয়েরা পুরা আমরা অল্টার অ্যাট্রিবিউটের ব্যবহারটা একটু দেখে নিব। এখন অল্টার অ্যাট্রিবিউটের কাজ কি, কীভাবে কাজ করে সেটা নিয়ে একটু পরিচিত হব। অল্টার অ্যাট্রিবিউটে চারটা কাজ, চারটা ইম্পর্টেন্ট কাজ। যদি অল্টার অ্যাট্রিবিউট আমরা না দিই, সমস্যা হবে। অল্টার অ্যাট্রিবিউটে চারটা কাজ, একটু নোট নিয়ে নেন। নোট খাতা নিয়ে বসেন না সবাই? ক্লাসে যখন বসবেন সুন্দর করে সবাই নোট খাতা নিয়ে বসবেন। আমি যে পয়েন্টগুলো বলবো পুরোপুরি লেখার দরকার নয়, ছোট ছোট করে কিছু কিছু পয়েন্ট নোট করবেন। বাসায় এই ভিডিওটা পাওয়ার পরে নোট খাতা নিয়ে ভিডিওটা দেখে আবার একটা নোট করবেন বড় করে, সুন্দর করে। এই নোটগুলো আপনাকে এই বিষয়গুলো মনে রাখতে সাহায্য করবে। অল্টার অ্যাট্রিবিউট যেটা বললাম, অল্টার অ্যাট্রিবিউটে চারটা কাজ। আর তার সাথে আরেকটা বিষয় আবার একটু বলে দিচ্ছি, যখনই আমরা ইমেজ নিব আমাদের ওয়েবসাইটে, যখনই আমরা ইমেজ বসাবো, দুইটা অ্যাট্রিবিউট ইমেজের ক্ষেত্রে বসবেই। একটা হচ্ছে সোর্স অ্যাট্রিবিউট আর একটা হচ্ছে অল্টার অ্যাট্রিবিউট। মনে আছে নিশ্চয়ই আপনাদের গত ক্লাসে বা তার আগের ক্লাসগুলোতে এই যে কন্টেন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করা শুরু করছিলাম, মানে গত ক্লাসেই। তো ইমেজ নিয়ে কাজ করতেছিলাম। আবার মনে করাই দিচ্ছি, আমি যখন আমার ওয়েবসাইটে কোনো একটা ইমেজ টাইপের কন্টেন্ট বসাবো, আমাকে ইমেজের জন্য অবশ্যই দুইটা অ্যাট্রিবিউট বসাইতে হবে। একটা হচ্ছে ইমেজের সোর্স, একটা হচ্ছে অল্টার। সোর্সটা কেন বসাতে হবে? আপনার যদি ইমেজের সোর্স আপনি না বসান তাহলে কি ইমেজটা শো করবে ওয়েবসাইটে? না। সো সোর্স মাস্ট। অল্টারে কি হয়, সাধারণত এইখানে যে ছবিটা আমরা রাখলাম, এই ছবি রিলেটেড কোনো একটা ইনফরমেশন আমরা অল্টার অ্যাট্রিবিউটে দিয়ে দিই। ধরেন এই ছবিটা ছিল একজন মানুষের ছবি। সো আমরা এখানে ম্যান কথাটা বলে দিব। দেখার সুবিধার জন্য ওই ছবিটাকে আমি একটা উইথ অ্যাট্রিবিউট আপাতত দিয়ে দিচ্ছি 400। আপনারা জানেন নিশ্চয়ই, গত ক্লাসে মনে থাকার কথা, এই যে উইথ দিয়ে যদি 400 লিখিয়ে, 400 মানে কি 400 পিক্সেল, মনে আছে এটা আপনাদের? আপনারা দ্রুত উত্তর দিতে পারেন। এখানে দেখেন একটা রিয়াকশন অপশন আছে। এইভাবে আপনারা লাইক রিয়াক্টটা দিলেও না দ্রুত একটা উত্তর হয়ে যায়, যে হ্যাঁ ভাইয়া, ইয়াস, নো ভাইয়া, এরকম সামথিং একটা উত্তর হয়ে যায়। সো এই যে উইথ দিয়ে আমি এখানে ওই ইমেজটাকেই এখানে লোড করলাম। বাট আপনাদের কিন্তু এটা মনে থাকার কথা যে আমি এখানে যে ইমেজটা আনলাম এটা ওই 1900x3000 পিক্সেলের ওই বড় ছবিটাই আপাতত এখানে ছোট্ট একটু জায়গায় দেখাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি এখানে লোড হচ্ছে ওই 1900 পিক্সেলের ছবিটা। এই কারণে কিন্তু এটা লোডিংটা স্লো হচ্ছে। এটা মনে আছে না সবার? এই যে লোডিংটা যে স্লো হচ্ছে, থাকুক আপাতত এটা এইভাবেই। আমরা অল্টার অ্যাট্রিবিউটের ব্যবহারটা করি, তারপরে অন্যান্য বিষয়গুলো মডিফাই করবো না। সো এইটা যার ছবি, যেই রিলেটেড ছবি, ওই রিলেটেড একটা হিন্ট আমরা দিয়ে দিতে পারি। যেমন এটা মানুষের ছবি, আপনি বলতে পারেন ম্যান। ধরেন আপনি এভাবে বলতে পারেন যে ম্যান অ্যাপোস্ট্রোপিও SIMAGE, ম্যানস ইমেজ, এইভাবে আপনি বলতে পারেন। ওকে, একটু ডেসক্রিপটিভ করেও আপনি বলতে পারেন, তবে এই অল্টার অ্যাট্রিবিউট মাস্ট দিতেই হবে। প্রথম কাজ কি দেখেন, এই যে আপনি লিখছেন না মেন্স ইমেজ, এই কথাটা যে আপনি লিখলেন না অল্টার অ্যাট্রিবিউটে, এই কথাটাই দেখবেন সার্চ ইঞ্জিন অপটিমাইজ হয়ে যাবে। আপনারা একটু আপনাদের নিজেদের ছবি লেখে একটু, মানে নিজেদের নাম লিখে একটু সার্চ করবেন। নিজেদের নাম লিখে সিম্পল সার্চ করে আপনি যদি একটু ইমেজেসের পার্টে যান, খেয়াল করে দেখবেন যে আপনার ছবিগুলো দেখা যায় কি না। দেখেন মাশাআল্লাহ আমার ছবিগুলো চলে আসছে। কেন আসছে জানেন? আমার এই ছবিগুলোর ভিতরে অল্টার অ্যাট্রিবিউট ব্যবহার করা আছে। আপনারা সবাই ফেসবুক ব্যবহার করেন না? বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন কি না? আপনারা কি খেয়াল করে কখনো দেখছেন যে কোনো একটা এই সোশ্যাল মিডিয়াগুলোতে একটা ইমেজ আপডেট করলে, আপডেট করলে বা ইমেজ আপলোড করলে, ইমেজটা যখন আপনি আপলোড করবেন ইমেজের এগেইনস্টে অল্টার অ্যাট্রিবিউট দেওয়া যায়। দেখেন আমি একটা ইমেজ দিচ্ছি, আমি একটা স্যাম্পল ইমেজ জাস্ট এমনি এখানে ধরতেছি। এই ইমেজটা এখানে দিলাম, এই যে ইমেজটা দিছি না, এই যে এডিট অপশন আছে, এই যে এই এডিটে গেলেই দেখেন এখানে বলতেছে অল্টারনেটিভ টেক্সট। এটাই ওই অল্টার। এইখানে যদি আপনি কিছু না দেন, ও কী করবে জানেন? ইমেজের থেকে অটোমেটিক্যালি ও নিয়ে নেয়। অটোমেটিক্যালি নেয় কই থেকে? এই যে আপনি যে ইমেজটা বসাইছেন, ইমেজের যে নামটা, সেই নামটা থেকে কিছু হিন্ট নিয়ে এখানে বসাবে। আর যদি আপনি দিয়ে দেন সেটাও ভালো। সো ধরেন আমি এখানে বলে দিলাম ম্যান। এখন কী হবে জানেন? এই ছবির এগেনস্টে এই ম্যান কথাটা থাকবে তার অল্টার অ্যাট্রিবিউটে, আর এই ম্যান কথাটাই এই ছবিটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করবে। তার মানে এখন থেকে যখনই আপনারা আপনাদের কোনো ছবি আপলোড করবেন, অবশ্যই সেটার অল্টার অ্যাট্রিবিউটে এরকম কিছু একটা হিন্ট আপনি দিয়ে দিবেন, যাতে করে আপনার সোশ্যাল মিডিয়াটাও কী হয়ে যায়, সার্চ ইঞ্জিনে অপটিমাইজ হয়ে যায়। আমি কি আপনাদের বুঝাইতে পারছি? সো ওইটা দেখো সার্চ সোশ্যাল মিডিয়া। আমাদের এবার ওয়েবসাইটের কন্টেন্টও অপটিমাইজ করতে হবে না?
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, দেখেন আমরা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, আমরা এখানে ডিজিটাল মার্কেটিংয়ের ওই টপিক এসইও, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের টপিক, আমরা ওই টপিক এখানে শিখবো না। বাট অ্যাজ এ ডেভেলপার হিসেবে আমার কিছুটা হলেও তো আইডিয়া থাকতে হবে, ওই আইডিয়াটা আমি আপনাদেরকে এখানে দেওয়ার একটু চেষ্টা করতেছি। এই যে এখানে দেখেন ইমেজের ভিতরে যে অল্টার অ্যাট্রিবিউটটা লিখলেন, আবার বলতেছি এই কন্টেন্টটুকুই, এই যে লিখলেন না, এটাই হচ্ছে সার্চ ইঞ্জিনে কী করবে, আপনার এই ইমেজটাকে, আপনার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করে ফেলবে এই এতটুকু লেখার মাধ্যমে। সো এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। তার মানে অল্টার অ্যাট্রিবিউটের প্রথম কাজ হচ্ছে ও আমাকে, আমি যে টেক্সটটা লিখে দিব সেটার উপর ডিপেন্ড করে আমার ইমেজ, আমার ওয়েবসাইটের কন্টেন্টকে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করবে। আরও অনেক কিছু আছে এসইওর পার্টে, আমরা এমনভাবে কোডিং করার চেষ্টা করব যাতে অর্গানিক্যালি কী হয়, আমাদের ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে অপটিমাইজ হয়। তার জন্য বেশ কিছু সিস্টেম আছে, সেটা আমরা আস্তে আস্তে পরে দেখব। একটা সিস্টেম আজকে দেখে ফেললেন যে অল্টার অ্যাট্রিবিউটের ভিতরে যেই মানে কন্টেন্ট দিবেন সেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজ হবে, গেল একটা পার্ট। তো অল্টারের একটা কাজ শিখলাম, আরেকটা কাজ শেখেন, সেটা হলো অল্টার অ্যাট্রিবিউট যদি না দেন তাহলে হচ্ছে ইরর হবে, মানে একটা বড় প্রবলেম হবে আপনার ওয়েবসাইটে। আপনাদের মনে আছে গত ক্লাসে W3C শেখানো হয়েছিল আপনাদেরকে, সরি W3Cর সাথে পরিচয় করানো হয়েছিল। বলা হয়েছিল W3C কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম, যারা ওয়েবের স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করে, মনে আছে না আপনাদের? সো এই W3C ওদের একটা রিকমেন্ডেশন হচ্ছে তুমি অবশ্যই অল্টার অ্যাট্রিবিউট দিবা, না দিলে এটা হচ্ছে একটা ভুল করছো তুমি। বোঝা গেল? তাহলে দুইটা কাজ, এক সার্চ ইঞ্জিনে হচ্ছে অপটিমাইজ করলো কন্টেন্টটাকে, দুই যদি না দিই তাহলে হচ্ছে একটা ভুল হবে। যখন আমরা দেখব, আমরা চেকিং করব, আপনাদেরকে একটু বলে দিই, আপনারা এটা আমাকে মনে করাই দিবেন, আমরা যখন HTML প্রজেক্ট করব তখন আমরা একটা ভ্যালিডেশন চেক করব। ভ্যালিডেশন কিসের ভ্যালিডেশন চেক করব? আমাদের এই HTML বা মার্কআপের ভ্যালিডেশন আমরা চেক করব, যে আমাদের এই মার্কআপটা বা HTML পার্টটা ঠিক আছে কিনা, এটা আমরা চেক করব। যদি আপনি এই অল্টার অ্যাট্রিবিউট না দেন না, তখন হচ্ছে দেখবেন একটা ওই ভ্যালিডেশনে চেকে যে একটা ইরর চলে আসবে। দুইটা বিষয় গেল, আসেন এবার 3 নাম্বার বিষয়ে যাই। ধরেন অল্টার অ্যাট্রিবিউট দিছেন, কিন্তু কোনো কারণে ছবিটা যদি আপনার ওয়েবসাইটের ছবিটা, এই যে ছবিটা যেটা, এই ছবিটা মনে করেন যে হচ্ছে সার্ভারে কোনো একটা প্রবলেমের কারণে লোড হয় নাই, আমি এখান থেকে রিমুভ করে দিলাম, একটু ওয়েবসাইটে আসেন, এটা আমাদের ওয়েবসাইট, তো পেজটা একটু রিলোড দেন। এইখানে কি কোনো বিষয় চোখে পড়ে আপনাদের? এই জায়গায় কোনো বিষয় চোখে পড়ে কিনা? এই যে এই জায়গাটাতে কোনো বিষয় চোখে পড়ে? এই জায়গাটাতে কোনো বিষয় চোখে পড়ে কিনা? ইমেজের একটা সিম্বল দেওয়া, তার পাশে বলা মেন্স ইমেজ, এটা দিয়ে বোঝাচ্ছে এখানে একটা মানুষের ছবি ছিল, কোনো কারণে সেটা লোড হয় নাই। এই যে মেন্স ইমেজ, এই টেক্সটটুকু সে পাইছে কই থেকে? এটা পাইছে হচ্ছে এই যে এইখান থেকে। তার মানে অল্টার অ্যাট্রিবিউট যদি আমরা দেই, কোনো কারণে সার্ভারে প্রবলেম থাকলে যদি আমাদের ইমেজটা লোড না হয়, যদি কোনো কারণে লোড না হয়, তখন এই হিন্ট আমাদের ইউজারদেরকে দেখাবে ওরা। 3টা বিষয় চলে গেল কিন্তু, হ্যাঁ। আর যদি ইমেজ লোড হয় তখন ওইটা আসবে না, ইমেজ যদি লোড হয় তখন হচ্ছে ওই অল্টার অ্যাট্রিবিউটটা দেখাবে না, ওইটা কাজ করবে হচ্ছে আপনার ভিতরে ভিতরে, ও হিন্ট দিবে আপনার সার্চ ইঞ্জিনকে। লাস্ট আরেকটা পার্ট, অ্যাক্সেসিবিলিটি বুঝেন? অ্যাক্সেসিবিলিটি দেখবেন আমাদের মোবাইলেও এখন অনেক রকমের অ্যাক্সেসিবিলিটি হচ্ছে থাকে। বিষয়টা কেমন, বিষয়টা কীভাবে বুঝাই? ধরেন একজন ব্যক্তি একটু চোখে কম দেখে বা কালার ব্লাইন্ড উনি, সো উনি একটা স্ক্রিনে টাচ করলেন, স্ক্রিনে টাচ করার পরে স্ক্রিন থেকে একটা সাউন্ড আসলো, সাউন্ডে বললো যে এটা একটা আপেলের ছবি, এটা হচ্ছে কাঁঠালের ছবি, এটা আমের ছবি। এই জিনিসটা কি একটা সাপোর্ট না তার জন্য? সো এই বিষয়টাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। বাংলাদেশে এই সমস্ত প্রযুক্তি এখনও ওইরকম অ্যাডভান্স না, বাট বাহিরের কান্ট্রিতে যেটা হয় যে ওইখানে কিছু কিছু ডিভাইস আছে, ওই ডিভাইসগুলিতে টাচ করলে, ধরেন একজন কী বলে যে হচ্ছে কালার ব্লাইন্ড মানে হচ্ছে উনি রং চোখে দেখেন না, অথবা চোখে কম দেখেন, তো উনি যদি এই ওয়েবসাইটটা ব্যবহার করেন বা এই টাইপের কোনো একটা হচ্ছে মেকানিজম উনি ব্যবহার করতেছেন, যেখানে কি আছে যে এই ওয়েবসাইটটা উনি রান করলো, তো উনি রান করার পরে এখানে ছবির উপরে উনি টাচ করলেন, টাচ করার মাধ্যমে কী হবে জানেন, এখান থেকে একটা আওয়াজ আসবে যে বলবে যে এটা হচ্ছে মেন্স ইমেজ, এটা একটা মানুষের ছবি, বা এটা একটা আপেলের ছবি, এটা একটা অমুক জিনিসের ছবি। এই যে অ্যাক্সেসিবিলিটি সাপোর্ট, এইটাও আসে হচ্ছে আপনার এই অল্টারের পার্ট থেকে। আমি কি আপনাদেরকে 4টা বিষয় বুঝাইতে পারছি? সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করবে, না দিলে ইরর হবে, আর হচ্ছে কোনো কারণে যদি হচ্ছে ইমেজটা লোড না হয় ওই সময় ও একটা আলাদা করে একটা সাপোর্ট দিবে। লাস্ট কি হবে, একটা অ্যাক্সেসিবিলিটি হচ্ছে থাকবে, ওর থ্রুতে আমরা একটা অ্যাক্সেসিবিলিটি হচ্ছে পাবো। আবার বলে দিচ্ছি, আপনি যখনই একটা ইমেজ টাইপের কন্টেন্ট বসাবেন, সোর্স আর অল্টার আপনাকে মাস্ট ব্যবহার করতেই হবে, যদি ব্যবহার না করেন তাহলে ধরা খাবেন আপনি। আশা করি এই পার্টটুকু ক্লিয়ার। আসেন এখন আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আপনাদেরকে শেখাবো। সো আপাতত এই যে ছবিটা আমি নিছিলাম, এটা তো CDN দিয়ে নিছিলাম, গত ক্লাসে দেখছিলেন আপনারা।
আমি সিডিএন দিয়ে নিব না, আমি এটা ডাউনলোড করে নিব। সো এখানে উইথের আপাতত হচ্ছে আর দরকার নাই। আর আমরা আপনাদেরকে কিন্তু আমি গত ক্লাসে বলে দিয়েছি উইথ হাইট এভাবে অ্যাট্রিবিউট আকারে বসাবেন না, সিএসএস দিয়ে মেনটেন করতে হবে। কিন্তু আমরা সিএসএস এর ব্যবহারটা এখনও শিখে নাই, ওইটা আমরা সামনের ক্লাসে বা পরের ক্লাসগুলোতে শিখবো ইনশাআল্লাহ। সো আপাতত সোর্সের পার্টে কোনো সোর্স নাই, এখানে অল্টার অ্যাট্রিবিউটে আপাতত কিছু লেখারও দরকার নাই, ইমেজটা এভাবে থাকলো। এইবার আমরা কী করবো, আমরা হচ্ছে ইমেজটাকে ডাউনলোড করে ব্যবহার করবো। আমাদের ওয়েবসাইটে একটা ইমেজ আমরা নিয়ে আসবো ডাউনলোড করে, এই ছবিটাই মনে আছে না আপনাদের? এই ছবিটা আমরা কই থেকে ডাউনলোড করছিলাম? এটা মনে হয় গত ক্লাসে ডাউনলোড করে রাখছিলাম কি না আমার তো মনে নাই, দেখি একটু, মনে থাকার কথা। এবং ইমেজের সাইজ নিয়েও আপনাদেরকে বেশ কিছু আইডিয়া দিয়েছিলাম, বলছিলাম যে আমাদের যতটুকু প্রয়োজন ওই সাইজের একটা ইমেজ আমরা কি করব, আমরা হচ্ছে ডাউনলোড করে নিব। মনে আছে কি আপনাদের? বলছিলাম যে আমাদের যতটুকু দরকার ওই সাইজের একটা ইমেজ আমরা কি করব, আমরা হচ্ছে ডাউনলোড করে নিব। মনে আছে? সাধারণত ক্লায়েন্ট আমাদেরকে ইমেজ দিয়ে দিবে, ওইখানে বলা থাকবে সাইজের কথা টথা উল্লেখ থাকবে। কিন্তু যদি উল্লেখ না থাকে তখন হচ্ছে কিভাবে কতটুকু সাইজের ইমেজ নিতে হয় সেটার একটা রেশিও কিছুটা একটা আইডিয়া দিয়েছিলাম আপনাদের। যেমন স্লাইডার টাইপের ইমেজগুলো একটু বড়, তারপর আবার থাম্বনেল টাইপের ইমেজ, আবার হচ্ছে অ্যাবাউট আসের হচ্ছে ইমেজগুলো একটু ডিফারেন্ট হয়। আরও কাজ করতে করতে ওইটার আইডিয়া সামনে আরও বিস্তারিত পাবেন ইনশাআল্লাহ। তো আসেন, ওই যে মানুষের যে ছবিটা একটু তাকান, ওই মানুষের ছবিটাই ধরেন আমরা কী করলাম, পিক্সেল থেকে ডাউনলোড করে নিয়ে আসলাম। আচ্ছা, আমি আপনাদেরকে আবার ডাউনলোডের প্রসেসটা আবার দেখাচ্ছি। আমরা ওই যে ফ্রি ইমেজেস লেখে সার্চ করে পিক্সেলসের সাইটে চলে গেছিলাম, এই যে পিক্সেলসে, এইখান থেকে হচ্ছে আমাদের একটা মানুষের ছবি দরকার ছিল, ডামি ছবি দরকার ছিল। সো আমরা এইখান থেকে হচ্ছে নিয়েছিলাম, এই ছবিটা নিয়েছিলাম, তাই না? সিডিএন দিয়ে নিয়েছিলাম। সো এই ছবিটার উপরে ক্লিক করলাম, ফ্রি ডাউনলোড করে হচ্ছে এইটা নিব না, কারণ ফ্রি ডাউনলোড করে যদি ক্লিক করেন ডিফল্ট সবচেয়ে বড় যে সাইজ এইটা ডাউনলোড হয়ে যাবে, এবং এইটা ডাউনলোড হলে এটার বিশাল বড় একটা সাইজ, এই ফাইলটা অনেক বড়, প্রায় 1 MB। আপনারা ডাউনলোড করে দেখবেন। আসেন আমি একটু ডাউনলোড করেই দেখাই। দেখেন এখানে এই সাইজটা, এই ফাইলটা 1 MB, এই যে 1 MB, এই যে দেখা যায় এখানে ফাইলের হচ্ছে এই যে সাইজ 1 MB। আপনারা কম্পিউটারে যখন আপনাদের এই সমস্ত ফাইলগুলো একটু যাতে কুইক ভিউ করতে পারেন, ভিউ থেকে আপনারা এটা হচ্ছে ডিটেলস প্যান ওপেন করে রাখবেন। এই ডিটেলস প্যানটা ওপেন করে রাখবেন। এই ডিটেলস প্যান ওপেন থাকলে কী হয় জানেন, একটা রাইট সাইড বার থাকে। এই রাইট সাইড বারে আপনি যদি কোনো একটা আইটেম ধরেন, কোনো একটা কন্টেন্ট হচ্ছে আপনি সিলেক্ট করলে তার কিছু হচ্ছে ইনফরমেশন হচ্ছে এই প্যানের ভিতরে পাওয়া যায়। যেমন দেখেন এখানে বলতেছে এই ছবিটার উইথ হচ্ছে 1987 পিক্সেল, হাইট হচ্ছে 3000 পিক্সেল, বিশাল বড় একটা ছবি। এই ছবির সাইজ হচ্ছে 1 MB। আপনি যদি 2000 লাইন কোডিং করেন, 2000 লাইন কোডিং, মনে করেন যে হচ্ছে আপনি 1000 লাইন HTML কোডিং করছেন, 1000 লাইন CSS কোডিং করছেন, তারপরেও আপনি আপনার ফাইলের সাইজ, কোডিংয়ের ফাইলের সাইজ আপনি 50 কিলোবাইট ক্রস করতে পারবেন না। কিন্তু দেখেন এখানে এই একটা ছবি হচ্ছে 1 MB। কিলোবাইট মেগাবাইটের হিসাব জানি আমরা, 1024 কিলোবাইটে হয় হচ্ছে 1000, আপনার এই 1 MBর মতন হয়। এগুলো হচ্ছে আপনার এই ওয়েব এলিমেন্টের একটু হচ্ছে আপনার কি বলে যে ফাইলের সাইজ টাইজ আর কি। সো এই একটা ছবি যদি আপনি কানেক্ট করেন আপনার ওয়েবসাইট হচ্ছে স্লো হয়ে যাবে, আর কিছু করা লাগবে না আপনাকে। মানে আপনার ওয়েবসাইট স্লো করার জন্য আলাদা করে আপনাকে তেমন কোনো একটা কাজ করতে হবে না। এই একটা ছবি আপনার হচ্ছে ওয়েবসাইটটাকে স্লো করে দিবে। তাহলে এখন ছবির ব্যাপারে কি করব, আবার বলতেছি, ছবির ব্যাপারটা খুবই ক্রুশিয়াল দেখে আমি আসলে এই জায়গাটাতে একটু জোর দিতেছি। একটা ওয়েবসাইটে যদি আপনার ছবিটা খারাপ হয়, মানে আপনি যে ছবিগুলো ব্যবহার করবেন ওটা খারাপ হলে আপনার ওয়েবসাইটের ইমপ্রেশন ডাউন খাবে। আবার ওয়েবসাইটে আপনি হচ্ছে ছবি ব্যবহার করলেন এত বড়, মানে এত বড় সাইজের, এত বড় রেজুলেশনের, যে ওই ছবি লোড করতে যাবার হচ্ছে ওয়েবসাইট স্লো হয়ে গেল, দুইটার একটাও চলবে না। তার মানে ইমেজ যখন কোনো একটা ইমেজ আপনি যখন নেবেন, আপনার যতটুকু সাইজ দরকার ওই সাইজে নেবেন, এবং ওই সাইজের উপরে ডিপেন্ড করেই হচ্ছে ওর একটা রেজুলেশন হচ্ছে কী হবে, অটোমেটিক্যালি চলে আসবে। আমরা ওইভাবেই ওকে মেনটেন করার চেষ্টা করব। সো আমরা এখন ধরেন এই বিশাল বড় এত ছবি, এটার এত বড় ছবি তো আমার লোড করানোর দরকার নাই। এইখানে দেখেন হচ্ছে আরও কিছু সাইজ ওরা প্রেফার করে দিচ্ছে, এখান থেকে কোনো একটা সাইজ নিতে পারেন, অথবা আপনার যদি নির্দিষ্ট পছন্দের কোনো একটা সাইজ থাকে সরাসরি ওই সাইজ আপনি লিখতে পারেন। সাধারণত অ্যাবাউট আস সেকশনে এই টাইপের ছবিগুলো আমরা ধরেন 400x600 এই সাইজেরই হচ্ছে নিয়ে থাকি, উইথ হাইট এরকম নিয়ে থাকি। এইবার যদি হচ্ছে আপনি ডাউনলোড সিলেক্টেড ইমেজে এটাতে ক্লিক করেন, এই যে কাস্টম এটা লিখলেন না, এখন যদি এখানে ক্লিক করেন তাহলে কি হবে, তাহলে দেখবেন আপনার একটা ছবি ডাউনলোড হয়ে যাবে, যেটা সাইজ হবে হচ্ছে এরকম 400x604। চাইলে এই ছবিটাকেও একটু মডিফাই করা যায়, আরও ফটোশপ দিয়ে একটু এডিটিং করা যায়। বাট ভাইয়েরা পুরা আমরা এখন এডিটিং নিয়ে কাজ করবো না, ওইটা গ্রাফিক ডিজাইনাররা হচ্ছে করে সাধারণত। বাট টুকটাক একটু এডিটিং আমাদের লাগবে, হালকা পাতলা একটু জানতে হবে, সেটা আমরা এমনি মাঝখানে হচ্ছে শিখে নিব না ইনশাল্লাহ। ওইটা আমি একদিন সময় যদি পাই আপনাদেরকে টুকটাক কিছু এডিটিং গ্রাফিক ডিজাইনের কিছুটা
যদি আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দেখায় দিব ইনশাআল্লাহ। তো আপাতত হচ্ছে আসেন যতটুকু সাইজের দরকার অতটুকু নিলাম। তো এরকম একটা ছবি আপনি ডাউনলোড করবেন, আমি আবার ডাউনলোড করে দেখাচ্ছি। এখান থেকে এই যে যা সাইজ দেওয়া এটাই হচ্ছে, আমি ডাউনলোডে ক্লিক করলাম, কি হইল দেখি কি হইল। আচ্ছা ডাউনলোড হয়েছে, দেখেন একটু আগে যে ছবিটা নিছিলেন বড় ছবিটা, মনে আছে না আপনাদের? বড় ছবিটা নিয়েছিলাম যে, ওই বড় ছবিটার সাইজ কত ছিল? 1 MB। আর এই যে ছোট ছবিটা দেখেন, এই ছোট ছবিটার সাইজ হচ্ছে আপনার মাত্র 35 কিলোবাইট। 35 কিলোবাইট, কই 1024 আর কই হচ্ছে 35, বুঝেন? আসেন এখন কি করবেন, এই ছবিটা নিছেন, ছবিটা নেন, ছোট ছবিটা মানে আমার যে সাইজটা দরকার ওই ছবিটা নিব, নিয়ে এসে আমার কম্পিউটারে আমরা মানে আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরে ইমেজেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ইমেজেস নামে ফোল্ডার ক্রিয়েট করে এইখানে আমরা আমাদের ওই ছবিটা রাখবো। প্রথম কাজ হবে এই ছবিটাকে রিনেম করে ফেলেন, একটা সুন্দর নাম দেন। যেমন এখানে হচ্ছে নাম দিলাম কি, মেন ইমেজ সামথিং কিছু একটা নাম দিলাম। আপনারা কি জানেন এই নামটাও সার্চ ইঞ্জিন অপটিমাইজ হয়? এই যে এখানে ইমেজে যে নামটা দিচ্ছেন না, এই নামটার উপর ডিপেন্ড করে ইমেজটা সার্চ ইঞ্জিন অপটিমাইজ হবে। তার মানে ইমেজের নাম আবার হচ্ছে ইমেজের অল্টার অ্যাট্রিবিউট, এই দুইটা বিষয় ইমেজকে সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করতে সাহায্য করে। আরও একটা জিনিস দেখাবো, আরও একটা সিস্টেম আছে জেপিইজি টাইপের ইমেজকে অপটিমাইজ করার জন্য আরও একটা সিস্টেম আছে, দেখতে চান? কি খাওয়াবেন বলেন, কি খাওয়াবেন যদি বলেন তাইলে দেখাবো, নাইলে দেখাবো না। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ইফতারের দাওয়াত মিষ্টি, মাশাআল্লাহ। আসেন দেখাই দেই। ছবিগুলোর বেশ কিছু রকমের এক্সটেনশন থাকে, তাই না? বেশ কিছু রকমের হচ্ছে টাইপের ছবি থাকে, পিএনজি, জেপিজি, জেপিইজি, জিআইএফ, এগুলো তো আমরা জানি নাকি? জানেন না এগুলো? জেপিজি আর জেপিইজি টাইপের ইমেজগুলোকে আর একটা সিস্টেমে একটু কী করা যায়, সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা যায়। সেটা কি, ইমেজটার উপরে রাইট বাটনে ক্লিক করবেন, প্রপার্টিজে যাবেন, ডিটেলসে যাবেন, এই যে ট্যাগস দেখছেন, ট্যাগস এইখানে কিছু ট্যাগ দিয়ে দিতে পারেন, একটা দুইটা মাল্টিপল অনেকগুলো। ধরেন হচ্ছে আমি ম্যান লিখলাম, লিখে এই যে সেমিকোলন দিয়ে দিয়ে আপনি সেপারেট করতে পারেন, ম্যান, পার্সন, এভাবে লেখে লেখে এই যে দিচ্ছি না আমি, এখানে দেখেন দুইটা হচ্ছে ট্যাগ অ্যাড করছি। এবার ট্যাগ অ্যাড হয়ে যাওয়ার পরে এই যে ট্যাগ অ্যাড হয়েছে, আপনি অ্যাপ্লাইতে যান, ওকে দেন, এইটাও সার্চ ইঞ্জিনে আপনার এই কন্টেন্টটাকে অপটিমাইজ করে দিবে ইনশাআল্লাহ। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে বিষয়টা? কিন্তু এটা কিন্তু পিএনজিতে যায় না, পিএনজিতে নাই এই অপশনটা। হ্যাঁ, অন্যান্য আরও জায়গায় কোনো জায়গায় করা গেলে আপনার হচ্ছে এবার এইটা দেখছেন তো অন্যটা আপনার হচ্ছে নিজেরা বের করার চেষ্টা করবেন। এই সিস্টেমগুলো করলে মোটামুটি ইমেজটা সার্চ ইঞ্জিনে ভালো অপটিমাইজ হয়। আচ্ছা এখানে আমরা হচ্ছে মোটামুটি রেডি করলাম এটাকে। এবার আসেন এই ছবিটা আমরা এখানে কানেক্ট করব। ভাইয়েরা পুরা আমরা নতুন আরেকটা টপিক এখন শিখব। আমরা নতুন এখন যে টপিকটা শিখব এইটার নাম হচ্ছে FILE, ফাইল, PATH, ফাইল পাথ। ফাইল পাথ, আমরা এখন ফাইল পাথ শিখব। বলতে পারেন ফাইল পাথ কেন শিখবো ভাইয়া? আপনারা তো এটা দেখতে পারতেছেন যে এটা আপনার index.html ফাইল, আর ইমেজেস নামে ফোল্ডারের ভেতরে হচ্ছে এটা আপনার ছবিটা, তো দুইটা আলাদা ফাইল না? তো এইটা দুইটাই আপনার প্রজেক্টের ভেতরে অন্তর্ভুক্ত, কিন্তু একটার সাথে যদি আরেকটাকে কানেক্ট না করেন, এই দুইটা কি একসাথে হচ্ছে আপনাকে ডাটা দেখাবে? এই দুইটা যদি একটার সাথে একটা কানেক্টেড না হয়, আপনি কি আপনার ওয়েবসাইটে ইমেজটা দেখতে পারবেন? সো এইরকম টাইপের হচ্ছে ফাইলগুলোকে নিয়ে কাজ করতে গেলে আমাদের কি করতে হয়, আমাদেরকে একটার সাথে একটাকে কানেক্ট করতে হয়। এখন কানেক্ট কার সাথে কাকে করব সেটা বুঝে নিতে হবে খুব ভালো করে। বলেন তো আমরা বর্তমানে আছি কই? index.html। এই index.html এর সাথে আমাদের হচ্ছে ওই ছবিটাকে কানেক্ট করতে হবে না? মানে ইন্ডেক্স ফাইলের সাথে আমাদের ইমেজটাকে কানেক্ট করতে হবে। সো এই বিষয়টা করার জন্য আমরা কি করব? আপনাদের মনে আছে যে আরেকটা কথা বলছিলাম, এই যে প্রজেক্ট ফোল্ডারের ভেতরে ঢুকেই বর্তমান যে লোকেশনটায় আসবেন এটা হচ্ছে রুট ডিরেক্টরি, মনে আছে এটা? প্রজেক্ট ফোল্ডারের ভেতরে ঢুকেই বর্তমানে যে জায়গাটা এটা হচ্ছে রুট ডিরেক্টরি। সো এই ফাইল পাথগুলো দুই রকমের হয়, মানে আপনি যখন একটা ফাইলের সাথে আরেকটা ফাইলকে কানেক্ট করতে যাবেন এই ফাইল পাথ দুই রকমের হয়। একটা হচ্ছে ফরওয়ার্ড,
আর আরেকটা হচ্ছে ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড WARD না? আপনি ফাইল পাথ দিয়ে আপনি হয় হচ্ছে ফাইল সামনের দিকে কানেক্ট করবেন, সামনের দিকে হচ্ছে আগে আগে কানেক্ট করবেন, অথবা হচ্ছে পিছায় আগে মানে পিছনের দিকে যে হচ্ছে ফাইল কানেক্ট হবে। আমি বুঝতে পারতেছি আপনারা বুঝেন নাই যে ভাই সামনে আগে কেমনে পিছনে যায় কেমনে, আমি বুঝি না, মানে আপনারা বুঝেন নাই, বাদ দেন, খালি কথাটা মাথায় রাখেন। এবার দেখেন একটু এই জায়গায় হচ্ছে কিছু বিষয় একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমি একটা পেইন্ট টুল নিচ্ছি, একটু কিছু এঁকে দেখাবো আপনাদেরকে। এইটা আমাদের প্রজেক্ট ফোল্ডার। তো প্রজেক্ট ফোল্ডারের ভেতরে আমাদের একটা ফাইল আছে যেটার নাম index.html, তাই তো? সো এই index.html বরাবর ঠিক ওই বরাবরই আমাদের IMAGES নামে ইমেজেস নামে হচ্ছে ফোল্ডার, আর ওই ইমেজেস নামে ফোল্ডারের ভেতরে আমাদের ইমেজের ফাইলটা। এতটুকু তো আপনারা বুঝতে পারছেন নাকি? এই পার্টটুকু বুঝতে পারছেন না? সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমরা কোন দিক দিয়ে সামনে আগাবো, মানে ইন্ডেক্সের সাথে এই ফাইলকে, এই ইমেজের ফাইলটা কীভাবে কানেক্ট করবো সেটা শিখতে হবে। আপনি সরাসরি ইন্ডেক্সের সাথে এই ফাইলটাকে কানেক্ট করতে পারবেন না। কেন? কারণ এই ফাইলটা আর একটা ফোল্ডারের ভেতরে আছে। তো আপনাকে সবার প্রথমে ইন্ডেক্স থেকে এই ফোল্ডারে আসতে হবে, মানে এই ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে। এই ফোল্ডারের ভিতরে যখনই আপনি ঢুকে পড়বেন তখন এই ফোল্ডারের ভিতরে একটা ফাইল থাক আর 1000টা ফাইল থাক, আপনার যেই ফাইল দরকার সেই ফাইলের নামটা আপনি কল করলেই সেই ফাইলটা আপনি কানেক্ট করে ফেলতে পারবেন। আর যখন আপনি এইভাবে একই বরাবর আপনার সাথে যে ফাইলগুলো আছে একই বরাবর, আপনি যখন একই বরাবর ফাইলগুলো নিয়ে কাজ করবেন তখন ওইখানে আপনাকে হচ্ছে সামনের দিকে আগাইতে হয়, মানে ফরওয়ার্ড সামনের দিকে যেতে হবে। মানে আমি বর্তমানে ইন্ডেক্সে আছি, এই বরাবরই হচ্ছে আমার সামনে, মানে আমার এখানে কি আছে, এর বরাবরই হচ্ছে ইমেজেস আছে। সো ইমেজেসের ভিতরে ঢোকার জন্য আমি ইমেজেস কথাটা লিখে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিব, বাস আমি হচ্ছে ওর ভিতরে চলে গেছি। আর এই কানেকশনটাকেই হচ্ছে আমরা বলি ফরওয়ার্ড বা সব মানে সামনের দিকে আগানো। আসেন কীভাবে লিখবেন দেখেন। তার মানে আমার index.html ওই বরাবরই ফোল্ডারটার নামই হচ্ছে ইমেজেস, লেখেন IMAGES ইমেজেস। এই ফোল্ডারের নাম যদি আপনি ভুল করেন, মানে টাইপ করতে যে ফোল্ডারের নাম ফাইলের নাম যদি ভুল করেন আপনার কাজ হবে না, ভুল করা যাবে না এগুলো। সো ইমেজেস ফোল্ডারটা লিখলেন, এবার ফরওয়ার্ড স্ল্যাশ দেন, বাস আপনি চলে গেছেন কোথায়, আপনি ইমেজেস ফোল্ডারের ভিতরে চলে গেছেন। এই যে ইমেজেস ফোল্ডারের ভিতরে চলে গেছেন না, এবার ওইটার ভিতরে একটা ফাইল আর 100টা ফাইল যা থাকুক ওই ফাইলটার নামটা খালি আপনি এবার কল করেন, কাজ কানেক্ট হয়ে যাবে। এই ফাইলের নাম ভুল করা যাবে না। আর আরেকটা বিষয় আরেকটু রিমাইন্ডার দিয়ে দিই, মনে আছে আপনাদের বলছিলাম যে আমার এই প্রজেক্টের যাবতীয় ফাইলের এক্সটেনশন, যাবতীয় ফোল্ডার সব কিছু ছোট হাতের অক্ষরে হবে, স্মল লেটারে হবে। কাদের কাদের মনে আছে হাত তোলেন তো, এই যে রেইজ হ্যান্ড করেন, ঠিক আছে, হাত নামান। একটা বিষয় দেখেন কিভাবে এইটাকে আমরা কপি করতে পারি। সিম্পল, এটার উপরে আস্তে করে হচ্ছে 2টা ক্লিক করবেন, ও আপনাকে দিয়ে দিবে এটা কপি করার জন্য, কপি করে নেবেন। যদি আপনি দেখে টাইপ করে লিখতে পারেন খুব ভালো, কিন্তু অনেকের হচ্ছে বানান ভুল হয়ে যায়, তাদেরকে পরামর্শ দিব এভাবে কপি করেই নিয়ে আসবেন। আর মজার বিষয় হচ্ছে আপনারা এটা দেখছেন কিনা জানি না, আমার এখানে না একটা সাজেশন আছে, মানে আমি এখানে হচ্ছে দেখেন এই যে আমি এখানে লেখা শুরু করবো আমাকে সাজেশন দেয়, কিন্তু এই সাজেশন তো আপনি পাবেন না, কারণ আপনারা তো প্লাগইন ইনস্টল করেন নাই, এবং আপনাদেরকে আমি নিষেধও করে রাখছি যে প্লাগইন ইনস্টল আপনারা এখন করতে পারবেন না। কখন করতে পারবেন? এই পুরো HTML এর ক্লাসটা শেষ হবে, আমি তখন আপনাদেরকে বলে দিব যে আচ্ছা ঠিক আছে এবার প্লাগইন ইনস্টল করেন, আর সেই প্লাগইনটা কীভাবে ইনস্টল করবেন তার একটা ভিডিও আমার কাছে তৈরি করা আছে, সেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। সো এই যে man.jpg পাইছি, এই যে এখানে কানেক্ট করে ফেললাম। আপনারা এটা নিশ্চয়ই খেয়াল করছেন, সাবলাইম টেক্সটে কাজ করলে কিছুক্ষণ পর পর হচ্ছে এই মেসেজটা দেখায়, বলতেছে তুমি তো রেজিস্টার করো নাই, আনরেজিস্টার্ড, তুমি পারচেস করবা কিনা। আমরা খালি এটা হচ্ছে একটু খালি কেটে দিব, বাস এতটুকু কষ্ট করবো আমরা। সেভ করলাম, পেজটা এসে আমাদের ওই যে মানে আমাদের ওয়েব পেজটায় এসে ওয়েব পেজটা রিলোড করব। বারবার কি ওয়েব পেজ রান করব? মানে একবার রান করছি, এই যে ওপেন ইন ব্রাউজারতে দিয়ে আমরা রান করছি, বারবার কি এটা রান করব কিনা? বারবার রান করবেন? ইয়েস, নো? বারবার রান করব? জাস্ট রিলোড। আমরা কি দেখতে পাচ্ছি আমাদের ছবিটা চলে আসে। এবং একটু বলেন তো আপনারা, লোডিংটা ফাস্ট হয়েছে না স্লো হয়েছে? এবার আগের থেকে ফাস্ট হয়েছে, কারণ ছবিটা আপনার প্রজেক্টেরই অন্তর্ভুক্ত। এবং ফাস্ট হওয়ার অন্যতম আরেকটা কারণ হচ্ছে আপনার এই ছবিটা যতটুকু সাইজ দরকার ততটুকু সাইজেই আমরা নিয়ে আসছি। যতটুকু সাইজ দরকার, বলেন তো সাইজ কতটুকু ডাউনলোড করছিলাম? 400 বাই 604, ওই সাইজেই ইমেজটা এখানে লোড হয়েছে।
বুঝা যায়? আরেকটা বিষয় একটু দেখেন, একটু মজার বিষয় আরেকটা দেখেন, একটু তাকান। এখানেও আবার হচ্ছে উইথ অ্যাট্রিবিউট দিলাম, দিয়ে বললাম 300, দিলাম 300, সাইটে এসে রিলোড দেন। ইমেজটা ছোট হয়েছে না? উইথের উপর ডিপেন্ড করে অটোমেটিক্যালি হাইটও নিছে না? কিন্তু আপনারা বলেন তো, অ্যাকচুয়ালি এখানে হচ্ছে কোন সাইজের ইমেজটা লোড হয়েছে? ইমেজটা কি এখানে 300 পিক্সেলের হচ্ছে সাইজে লোড হয়েছে, নাকি ওই 400 ইমেজটাই 300-র ভিতরে লোড হইল? মানে ওই 400 ইমেজটাই 300-র ভিতরে লোড হয়েছে? না না, বুঝে নেন। আপনি এখানে বলছেন, এখানে উইথ দিয়ে বলছেন তুমি 300 পিক্সেলের ভিতরে দেখাও আমাকে। অ্যাকচুয়ালি ইমেজটা ডাউনলোড করছেন যেটা, যেই সাইজ, ওই যে 400x600, ওইটাই এখন হচ্ছে ও কী করছে, এই 300 পিক্সেলের জায়গার ভিতরে দেখাই দিছে, বাট লোড হচ্ছে ওই আগেরটাই, ওই যে যেটা ডাউনলোড করে রাখছেন 400 সাইজের যে হচ্ছে ছবিটা, মানে এই যে 36 বা 37 কিলোবাইটের যে ছবিটা, এটাই হচ্ছে এখানে কি হচ্ছে ব্যবহার হচ্ছে, এটাই এইখানে 300-র ভিতরে দেখাচ্ছে। আবার মনে করায় দিই, তাহলে এখন করণীয় কি? করণীয় হচ্ছে ভাইয়ারা পুরা, আপনাদের যে সাইজের ছবি লাগবে আপনারা একবারে চেষ্টা করবেন ওই সাইজের উপরে ডিপেন্ড করেই ডাউনলোড করার, তাহলে ইমেজটা অপটিমাইজ হবে। আবার রেজুলেশনের দিকেও খেয়াল রাখেন, ইমেজ অপটিমাইজ করতে যে এমন যাতে না হয় যে ইমেজটা কোয়ালিটি খুবই লো হয়ে গেছে, তখনই কিন্তু সমস্যা হবে। আর আমরা এইভাবে উইথ দিয়ে কাজ করব না, এইভাবে উইথ দিব না। আমরা উইথ দিব কোথায়? আমরা উইথ দিব সিএসএস এর সাহায্যে। সো আমরা এখানে দেখেন ইমেজটাকে কী করলাম, ডাউনলোড করে যে নিয়ে আসলাম, ইমেজটাকে ডাউনলোড করেও নিয়ে আসলাম। আর গত দিনের ক্লাসে আমরা দেখছিলাম যে হচ্ছে ইমেজটাকে কীভাবে সিডিএন দিয়ে নিয়ে আসতে হয়। ডাউনলোডও ডান, সিডিএনও হচ্ছে ডান। আর ডাউনলোড করলে নতুন যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে ফাইল পাথ। এবং এইখানে ফাইল পাথের ভেতর আপনাকে মাথায় রাখতে হবে আপনি কার সাথে কাকে কানেক্ট করতেছেন, কার সাথে কাকে কানেক্ট করতেছেন। সো আমি index.html এর সাথে আমার ইমেজেস ফোল্ডারের ভেতরের এই ছবিটাকে কানেক্ট করতেছি। সো এটা করার জন্য ইন্ডেক্স থেকে ইমেজেস ফোল্ডারের ভেতরে আগে আমাকে ঢুকতে হবে। এইটার ভিতরে ঢোকার পরে তারপর আমি কী করবো, এই ফাইলটাকে কানেক্ট করতে পারবো। সো যেহেতু একই বরাবর আছে, দুইটা আইটেম কি রুট ডিরেক্টরি আছে না, রুট ডিরেক্টরি বরাবর আপনি সামনের দিকে আগাবেন। ইন্ডেক্স থেকে সামনের দিকে আগানোর জন্য ইমেজেস ফোল্ডার লিখে ফরওয়ার্ড স্ল্যাশ দিলেই আপনাকে ওর ভিতরে হচ্ছে দিয়ে দিবে, তখনই আমরা ওকে কানেক্ট করতে পারবো। সো ইমেজেস ফরওয়ার্ড স্ল্যাশ ছবি কানেকশন ডান। একটা ফাইল পাথ শিখছি একটা সিস্টেমে, ফাইল পাথ আরও হচ্ছে কিছু সিস্টেম আছে, সেগুলো এখন না, সেগুলো আস্তে আস্তে পরে দেখবো, আমরা আরেকটু পরে দেখবো। আর এইখানে আবার হচ্ছে অল্টার অ্যাট্রিবিউটটা দিয়ে দিই। আসেন আপাতত ম্যান কথাটা লিখে দিলাম। আমাদের হচ্ছে ইমেজের এই পার্টটা আপাতত ডান। এইখানে আমরা এখন খুবই ইম্পর্ট্যান্ট আরেকটা বিষয় দেখতে যাব। আপনাদের এখন যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে ফাইলের লিঙ্ক আপ। একটু লিঙ্ক আপ মানে কানেকশন। ওই নিউজ পোর্টালের কথাটা একটু চিন্তা করেন। একটা নিউজ পোর্টালে আপনি গেলেন, একটা নিউজ আপনি পড়তেছেন, দেখেন ওই অনুপাতে কিন্তু আমরা সাজাচ্ছি। কাইন্ড অফ ধরেন একটা টাইটেল টাইপের কন্টেন্ট আমরা বসালাম, একটা হচ্ছে আমাদের এইখানে প্যারাগ্রাফ হচ্ছে বসাইছি, একটা ইমেজও বসাইছি, থাকে না একটা লিঙ্ক থাকে না, লিঙ্কে ক্লিক করলে হচ্ছে আরও বিস্তারিত পড়া যায়। মনে আছে আপনাদের? নিউজ পোর্টালের সাথে এক্সাম্পলটা দিলাম যাতে হচ্ছে আপনারা বুঝতে পারেন ভালো করে। নিউজ পোর্টাল ওয়েবসাইটে হচ্ছে দেখানো যায়, মানে একটা রিড মোর এরকম একটা লিঙ্ক থাকে, লার্ন মোর। সাধারণত নিউজ পোর্টাল হচ্ছে রিড মোর এই বাটনটাই দেই আমরা। তো রিড মোর বাটনে ক্লিক করলে কি হয় যে হচ্ছে আরও ডিটেলস পেজে নিয়ে যে আমাকে হচ্ছে নিউজটা পড়তে দেয়। সো এই সমস্ত লিঙ্কিংয়ের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো আছে, ওয়েবসাইটের একটা কন্টেন্টের সাথে আরেকটা কন্টেন্টকে কানেক্ট করতে পারি। সো আপনার ওয়েবসাইটেরই একটা কন্টেন্টের সাথে আরেকটা কন্টেন্টকে কানেক্ট করতে গেলে যে লিঙ্কটা আপনি ক্রিয়েট করবেন সেটাকে আপনারা ইন্টারনাল লিঙ্ক বলতে পারেন। বাট খেয়াল করবেন আর একটা লিঙ্ক আছে যেটাকে আমরা এক্সটার্নাল বলি। এক্সটার্নাল লিঙ্ক কেমন? আপনাদের ওয়েবসাইটে আপনারা দেখছেন কখনো, বা বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করে দেখবেন নিশ্চয়ই, সোশ্যাল মিডিয়ারগুলোর হচ্ছে আইকন দেওয়া থাকে। ওই সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করলে ওই প্রতিষ্ঠানেরই হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল, লিঙ্কডইন, ইউটিউব চ্যানেলগুলোতে নিয়ে যায়। এটা খেয়াল করছেন না আপনারা কখনো? তো এই লিঙ্কগুলো দুই রকমের হবে। একটা হচ্ছে ইন্টারনাল, আমার বানান ইদানিং হচ্ছে টাইপ করতে গেলে বেশি ভুল হইতেছে। সো একটা হচ্ছে ইন্টারনাল কোনটা, যে আমার প্রজেক্টের একটা ফাইলের সাথে আরেকটা ফাইলকে আমি কানেক্ট করতেছি। যেমন আপনাদেরকে ই কমার্স ওয়েবসাইট ভিজিট করতে বলছিলাম, দেখছিলেন এখানে যে বিভিন্ন রকমের পেজ আছে, হোম পেজ, শপ পেজ। আবার একটা প্রোডাক্টে হচ্ছে ক্লিক করলে প্রোডাক্ট আরও ডিটেলস অন্য পেজে নিয়ে যেয়ে হচ্ছে আরও ডিটেলস দেখাচ্ছে। তো এই যে পেজের লিঙ্কগুলো, এগুলো সব হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আর আরেকটা হচ্ছে এক্সটার্নাল কোনটা, ওই যে হচ্ছে কাইন্ড অফ হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক।
ক্লিক করলেন ইউটিউবে চ্যানেলে নিয়ে গেল। চলেন এই লিঙ্কটা আমরা হচ্ছে এখন তৈরি করব। সো লিঙ্ক তৈরি করার জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগের সাহায্য নিই। কীভাবে লিখতে হয় অ্যাঙ্কর ট্যাগ? এই যে দুইটা কার্লি দিয়ে এ, তো এর শুরু আছে, এর শেষও আছে, কার্লি দিয়ে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেন, চলে আসছে এর শুরু এর শেষ। ওকে অ্যাঙ্কর ট্যাগ বলে, বাট অ্যাকচুয়ালি ও কিন্তু একটা ট্যাগ না, ও কিন্তু একটা এলিমেন্ট। মানে ওই কাইন্ড অফ হচ্ছে অ্যাঙ্কর হচ্ছে ট্যাগ, নামটা হচ্ছে হয়ে গেছে কেন জানেন? ওই অ্যাঙ্কর বুঝেন, নোঙ্গর করা কোনো একটা জায়গাতে হচ্ছে কোনো একটা নৌকাকে নোঙ্গর করা রাখলে, একটা শিপকে নোঙ্গর করা রাখলে ও তো ওইখান থেকে হচ্ছে মুভমেন্ট করে না। সো এখানে লিঙ্কে ক্লিক করলে একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট একটা লোকেশনে নিয়ে যাচ্ছে, এইটাই কাইন্ড অফ হচ্ছে একটু নোঙ্গর করার মতন হচ্ছে বোঝানো হয়েছে। যাই হোক, এই এলিমেন্টের মাধ্যমে আমরা এখন আমাদের এই ওয়েবসাইটটাতে কি করব, একটা কন্টেন্ট আমরা কানেক্ট করব। সো আমরা আগে এক্সটার্নাল লিঙ্কটা দেখি। আমি চাচ্ছি ফেসবুককে কানেক্ট করতে, ফেসবুক কানেক্ট করতে। আমি একটা কাজ করি, আমি এই লিঙ্কটাকে একটু উপরের দিকে নিয়ে আসি, হ্যাঁ, ইমেজের উপরে নিয়ে আসি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে ইমেজের উপরে নিয়ে আসলাম, এই ইমেজটার উপরে নিয়ে আসলাম, এইখানে বললাম FACEBWK, ফেসবুক। সেভ করেন, সেভ করে ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দেন। কই গেল? আচ্ছা, এই নিচে চলে গেছে, একটু ওয়েট করেন, এটাকে আরেকটু উপরে নিয়ে যাই। আসেন এটাকে H1 এর হচ্ছে এইখানে রাখি, H1 এর নিচে রাখি, আপনাদের দেখতে সুবিধা হবে। আপনি কি দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক? বাট দেখেন তো এটা কি ক্লিকেবল হয়েছে কিনা, মানে ক্লিক করে কোনো একটা জায়গা যাবে এমন কিছু হচ্ছে কিনা? হয় নাই। করতে হবে এটাকে। কিভাবে করবেন? এই যে অ্যাঙ্কর ট্যাগ, এই অ্যাঙ্কর ট্যাগের ভেতরে একটা অ্যাট্রিবিউট পাস করতে হবে, সেটা হচ্ছে href। href মানে হচ্ছে হাইপার লিঙ্ক রেফারেন্স। এইখানে এসে আপনি এখন যে লিঙ্ক দিবেন সেই লিঙ্কেই আপনাকে নিয়ে যাবে। এই বাটনে মানে এই অ্যাঙ্কর ট্যাগে ক্লিক করলে আপনাকে এখন ওই লিঙ্কেই নিয়ে যাবে। আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল লিঙ্ক অনেকেই কপি করতে পারেন না, এটা কিন্তু লজ্জার বিষয়। আপনারা কিন্তু নিজেদেরকে ডেভেলপার দাবি করবেন, সো ডেভেলপারের মতন হচ্ছে কাজ করেন ভাইয়েরা পুরা। দেখেন এই যে হচ্ছে আমাদের প্রোফাইলে ক্লিক করলাম, দেখেন এই যে লিঙ্কটা দেখছেন, এইটা হচ্ছে আমরা কী করব, কপি করব। অনেকে মোবাইল থেকে হচ্ছে 3 ডট একটা বাটন থাকে, ওটাতে ক্লিক করে কপি করতে পারেন, সমস্যা নাই। কিন্তু ওইখান থেকে কপি করলে যেটা হয়, দেখবেন এই ইউজার নেমের শেষে আরও MX ID হ্যান হাবিজাবি অনেক কিছু আরও অ্যাড হয়, ওগুলো হচ্ছে বাদ দিয়ে দিবেন। আপনার এই যে ইউজার নেমটা দেখতে পাচ্ছেন, এই ইউজার নেমটা পর্যন্ত হচ্ছে আপনার এই প্রোফাইলের নামটা। এটা কপি করেন, কপি করে নিয়ে যে এবার কোথায় বসাবো, হাইপারলিঙ্ক রেফারেন্সের ভিতরে হচ্ছে বসাই দিব। সেভ করেন। আমার ফেসবুক প্রোফাইল আমি এখানে অ্যাড করে ফেলছি। ওয়েবসাইটে আসেন, পেজটা রিলোড দেন, দেখেন এইবার একটা লিঙ্কের মতন হচ্ছে ভাবসাব আসছে। তার মানে আপনাকে যেটা করতে হবে, অ্যাঙ্করটাকে শুরু আর শেষ নিতে হবে, নিয়ে আপনি হচ্ছে কোন লোকেশনে যাবেন ওই লোকেশনের একটা নাম দিবেন, আর তার সাথে হাইপারলিঙ্ক রেফারেন্সের ভেতরে আপনার ওই লোকেশনটা আপনি হচ্ছে বসায় দিবেন। এই জায়গায় লোকেশনটা বসায় দিবেন। এই যে বসায় দিলাম না, আমার ফেসবুকের প্রোফাইল এখানে কানেক্ট হয়ে গেছে। খুব মনোযোগ দিয়ে দেখেন, এখানে খুব মনোযোগ দেন, এদিকে তাকান। পেজটা রিলোড দিলাম, এখন আমি ফেসবুকে ক্লিক করলাম, দেখেন তো আমাকে আমার ফেসবুকের প্রোফাইলে নিচ্ছে কি না। নিচ্ছে ফেসবুকের প্রোফাইলে, বাট ফেসবুকের প্রোফাইলে যে নিল, এখানে আরেকটা বিষয় শিখতে হবে বা বুঝতে হবে, ফেসবুকের প্রোফাইলে কীভাবে নিছে। বর্তমানে আপনি যে ট্যাবে আছেন দেখেন তো, ওই ট্যাবের ভেতরেই ফেসবুকটা লোড হয়েছে না? সেম ট্যাবে, একই ট্যাবে লোড হয়েছে, তাই না? লোড হইল কি না? কিন্তু এইটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্কের জন্য এটা ভালো না, এটা খারাপ। ধরেন এটা আপনার ওয়েবসাইট, প্রাধান্য কে বেশি পাবে, আপনার ওয়েবসাইট নাকি আপনার ফেসবুক? কে প্রাধান্য পাবে বেশি? অবশ্যই আপনার ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে তো কাস্টমার হচ্ছে আপনার ফেসবুক বা অন্যান্য প্রোফাইল এগুলো দেখবে। কিন্তু এমন যদি হয় আপনার এই ওয়েবসাইট দেখতে এসে সে আপনার ফেসবুকে চলে যেয়ে হারায় গেল, তাহলে কি ভালো হবে? না। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে এরকম এক্সটার্নাল লিঙ্ক যেগুলো থাকে, মানে যেই সমস্ত বিষয় আমার ওয়েবসাইটের অংশ না, যেটাতে ক্লিক করলে আমার ইউজারকে হচ্ছে আমি কি বাহিরে কোনো জায়গায় নিয়ে যাচ্ছি, সেইটা নতুন ট্যাবে ওপেন করা ভালো। নতুন আরেকটা ট্যাবে ওপেন করতে হয়। এখন নতুন ট্যাবে কীভাবে ওপেন করবেন? তাকান, আরেকটা অ্যাট্রিবিউটের সাথে পরিচিত হন। আরেকটা অ্যাট্রিবিউট, এই নতুন অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টার্গেট। নতুন অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টার্গেট। বাই ডিফল্ট টার্গেট থাকে হচ্ছে _SELF, টার্গেট সেলফ থাকে বাই ডিফল্ট। মানে আপনি যদি এখানে টার্গেটে কিছু না বলেন, আপনি যদি এখানে হচ্ছে টার্গেট নাও দেন, এটা থাকে হচ্ছে টার্গেট সেলফ। আর টার্গেট সেলফ থাকার ফলে যেটা হয়, এই যে দেখুন এখানে ক্লিক করলাম, বর্তমানে যে ট্যাবে আসি ওই ট্যাবেই হচ্ছে নতুন লিঙ্কটা ওপেন হয়ে যায়, এটা হচ্ছে টার্গেট সেলফ। বাট আমরা এটা টার্গেট সেলফ না, আমরা এখন কী করবো জানেন, এখানে টার্গেট ব্ল্যাঙ্ক দিয়ে দিব। টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এই কথাটা যখন আপনি হচ্ছে বলে দিবেন, এই অ্যাট্রিবিউটের ভ্যালুটা যখনই দিবেন, ওয়েবসাইটে আসে পেজটা একটু রিলোড দেন, আপডেট হইলো,
ক্লিক করেন, কোনো পার্থক্য চোখে পড়ছে? কি হয়েছে বলেন, কি হইল? এখানে ক্লিক করার পরে কি হইল? লিখেন লিখেন, কমেন্টে লিখেন। আপনারা ক্লাসে অ্যাক্টিভ না? আমি যখনই কিছু জিজ্ঞাসা করবো সাথে সাথে হচ্ছে লিখে অ্যান্সার দিয়ে দিবেন। এখানে কি হয়ে গেল? নতুন ট্যাবে হচ্ছে ওপেন হইল। তো এই টার্গেট ব্ল্যাঙ্কটা আমরা কখন দিই? সাধারণত এক্সটার্নাল লিঙ্কে। ভাইয়েরা পুরা আমার মনে হয় আপনারা এই পার্টটা বুঝতে পারছেন এক্সটার্নাল লিঙ্কের। আমাকে একটু বলেন তো ভাইয়েরা পুরা, আপনারা কি এগুলো বুঝতে পারতেছেন কি না? এই যে হচ্ছে আমার কন্টেন্ট ক্রিয়েশন, টাইটেল টাইপের, লিঙ্ক টাইপের, প্যারাগ্রাফ, ইমেজ কানেক্ট করলাম, এগুলো কি মানে খুব কঠিন কিছু, জটিল কিছু? আমি কিন্তু আপনাদেরকে অলরেডি ট্যাগ এলিমেন্ট অ্যাট্রিবিউট বুঝায় ফেলছি। আবার যদি ডেফিনেশন দেই, যার একটা স্টার্টিং থাকবে, এন্ডিং থাকবে, মাঝখানে কন্টেন্ট থাকবে, তাকেই আমরা এলিমেন্ট বলি। আর যার শুরু আছে কিন্তু শেষ নাই, তাকে আমরা বলতেছি ট্যাগ। আর এই ট্যাগ আর এলিমেন্টের ভেতরেই আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করতেছি আমাদের প্রয়োজন মতন। অ্যাট্রিবিউট হচ্ছে এডিশনাল ডাটা, যেগুলো ট্যাগ অথবা এলিমেন্টের ভেতরে আমরা বসাই। তবে যে কোনো জায়গাতে যে কোনো অ্যাট্রিবিউট কিন্তু বসানো যায় না। যেমন অ্যাঙ্কর ট্যাগের সাথে হচ্ছে হাইপারলিঙ্ক রেফারেন্স যায়, টার্গেট যায়, ইমেজের সাথে হচ্ছে সোর্স আর অল্টার অ্যাট্রিবিউট যায়। এখন আমি এই সোর্সটাকে যদি প্যারাগ্রাফে বসাই, H1-এ বসাই, তাহলে কি হবে? যার যারটা তার তার জায়গায়। হ্যাঁ, কিছু কিছু হচ্ছে আপনার অ্যাট্রিবিউট আছে যেগুলো একটু কি হয়, দুই একটা জায়গা দুই একটা হচ্ছে এলিমেন্টে বসতে পারে। যেমন এই যে সোর্স নামে যে এলিমেন্টটা যেটা দেখলেন না, এইটা স্ক্রিপ্টের ভিতরেও বসে। স্ক্রিপ্ট একটু দেখাই এমনি, SCRIPT, স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টের ভিতরে সোর্স লেখে আমরা কি করি? আমাদের জাভা স্ক্রিপ্টের ফাইল কানেক্ট করি। আবার এই যে এখানে হাইপারলিঙ্ক রেফারেন্স দেখছেন না, লিঙ্ক আছে, লিঙ্কের মাধ্যমে আমরা CSS এর ফাইল লিঙ্ক আপ করি। ওই লিঙ্কের ভিতরে হচ্ছে হাইপারলিঙ্ক রেফারেন্স বসে, কিন্তু অন্য কোনো জায়গায় কিন্তু হচ্ছে বসে না। তার মানে আমাদেরকে এখন কি করতে হবে? আমাদেরকে কি একটু এখন ডকুমেন্টেশন পড়ে পড়ে শেখা উচিত না? যে ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট, আরও কী কী বিষয় আছে, কোন জায়গায় হচ্ছে এগুলো ব্যবহার করতে পারি। কিন্তু বিষয়টা যেটা মাথায় রাখবো সেটা হলো, এগুলো কোনো কিছু আমরা মুখস্থ করতে যাব না। এগুলো কোনো একটা বিষয় মুখস্থ করার মতন দরকার নাই। কিচ্ছু মুখস্থ করবেন না, সব প্র্যাকটিস করে করে মাথায় রাখবেন। এখন এই পর্যায়ে এসে আমি আপনাদেরকে একটু ডকুমেন্টেশনের সাথে পরিচয় করাবো। কারণ আমার মনে হচ্ছে এখন আপনারা এগুলো যেহেতু কিছুটা বোঝা শুরু করছেন, এখন যদি আপনারা ডকুমেন্টেশন পড়াটা শুরু করেন তাহলে আপনাদের জন্য ভালো হবে। এইটা তো বুঝতেছেন যে ক্লাসে আমার পক্ষে এক বসায় এইভাবে করে আমি যদি হচ্ছে এই ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট যদি খালি আপনাদেরকে হচ্ছে কী করি, মিনিমাম 2 মাসও শেখাই, তাও শেষ হবে না। কিন্তু যেহেতু আপনারা এই বিষয়গুলো হচ্ছে বুঝে গেছেন, এইবার কিন্তু আপনাদের উচিত ডকুমেন্টেশনটা পড়া, এবং ডকুমেন্টেশন পড়ে আরও হচ্ছে বেশ কিছু বিষয় নিজে নিজে শেখা, এবং এটা চলমান থাকবে, চলতে থাকবে। আমি আপনাদেরকে এখন ডকুমেন্টেশনের পার্টে নিয়ে যাব। আপনারা ডকুমেন্টেশন পড়ে পড়ে ওইখান থেকে কিছু বিষয় প্র্যাকটিস করে করে SW হিসাবে গিটহাবে করে আপনারা সাবমিট করবেন। হ্যাঁ, আপনারা ওইখানে অনেক কিছুই আছে যেগুলো পারবেন না, ওয়ারিড হওয়ার কিছু নাই। কেন? এই যে যত দিন আমরা ওয়েব ডিজাইন করব, ওই ট্যাগ, ওই এলিমেন্ট, ওই অ্যাট্রিবিউটগুলোই কোনো না কোনোভাবে হচ্ছে দেখবেন যে আপনার ওয়েবসাইটে চলে আসে। কিছু কিছু আছে যেগুলো বেশি একটা লাগে না, কিন্তু না লাগলেও একবার হইলেও সেগুলো সম্পর্কে একটু দেখাটা আমাদের উচিত না? তো ওই দেখাটার জন্য হইলেও ডকুমেন্টেশন আমাদের করতে হবে। সো আসেন একটা ডকুমেন্টেশনে আমরা যাই। একবারে বেস্ট একটা ডকুমেন্টেশন বা ইজিয়েস্ট একটা ডকুমেন্টেশন বলতে পারেন হচ্ছে w3schools.com। এই w3schools.com-এ চলে যাবেন। আমি কিন্তু আপনাদেরকে সচরাচর এই সমস্ত লিঙ্কগুলো বেশি একটা প্রোভাইড করব না। কেন প্রোভাইড করব না? কারণ এগুলো ভিডিওতে রেকর্ড হচ্ছে, আপনারা নিজেদেরকে ওয়েব ডেভেলপার বানাইতে আসেন। তাহলে আমি যেভাবে লেখে লেখে সার্চ করে করে বের করতেছি, এগুলো কি আপনারা বের করবেন না? না হলে তো আপনারা শিখতে পারবেন না, আপনাদের তো বের করা উচিত। সো সব লিঙ্ক এর জন্য আমি দেই না আপনাদেরকে, কিছু কিছু যদি দরকার হয় দিব, বাট আপনারা চেষ্টা করবেন এগুলোকে আপনাদের মতন করে খুঁজে বের করার। সো আপনি কি করবেন, w3schools.com এই নামটা যখনই লিখবেন তখনই দেখবেন হচ্ছে ওয়েবসাইটটা চলে আসছে। আসার পরে কি করবেন, এখানে দেখেন টিউটোরিয়ালের পার্টে যান, এই যে লার্ন HTML-এ ক্লিক করবেন। লার্ন HTML-এ ক্লিক করে একটু তাকান, এই যে HTML হোম, ইন্ট্রোডাকশন, এডিটর, মনে আছে আপনাদেরকে এডিটর নিয়ে কথা বলছিলাম যে আমরা এডিটরের পরে হচ্ছে বেসিকের পার্টে এখানে হচ্ছে এই যে টেমপ্লেট, এই যে এলিমেন্ট শিখেছিলাম মনে আছে, এলিমেন্ট, অ্যাট্রিবিউট শিখছেন না আপনারা? এই যে এখানে দেখেন HTML-এর হচ্ছে হেডিং, ওই যে H1 থেকে H6-এর ব্যবহার এখানে দিছে আবার ওরা। সো এখানে যদি হেডিংয়ের পার্টে আসেন, দেখেন ওই H1 থেকে H6 একটা, এখানে দেখেন একটা ডেফিনেশন দিছে ফার্স্টে, বলতেছে টাইটেল বা সাবটাইটেল টাইপের কন্টেন্ট জেনারেট করতে পারবা। সো এখানে হচ্ছে একটা আউটপুট দেখাইছে, এটা কিন্তু একটা এক্সাম্পল আউটপুট। এখন আপনি কোড দেখতে চাচ্ছেন, কোড
ট্রাই ইট ইয়োর সেলফে ক্লিক করলে দেখবেন আপনাকে এডিটরে নিয়ে গেছে। এটা একটা এডিটর, একটা লাইভ এডিটর। আপনি চাইলে হচ্ছে এই ডিসপ্লেটাকে পাশাপাশি বা হচ্ছে উপরে নিচে রাখতে পারেন, মানে এক পাশে আপনার এস্টিমেল কোড, এক পাশে হচ্ছে আপনার কী থাকবে, এক পাশে থাকবে হচ্ছে আপনার আউটপুট। দেখেন আমি এখান থেকে H6 বাদ দিলাম, আপনার কি দেখতে পাচ্ছেন H6 বাদ দিছি, বাদ দিয়ে আমি এখানে হচ্ছে রানে ক্লিক করলাম, দেখেন এখানে H6 নাই। আবার ধরেন আমি চাচ্ছি H6 নিয়ে আসার জন্য, এই যে কার্লি দিলাম, দেওয়ার পরে হচ্ছে লিখলাম H6 এর শুরু আছে, সো শেষটাও আমাকে লিখতে হবে। শেষটা বুঝি কীভাবে, এই যে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিই, এইখানে ধরুন হচ্ছে হ্যালো WORLD ওয়ার্ল্ড লিখে রানে ক্লিক করলাম, ভাইয়েরা পুরো আসে কন্টেন্ট। এইটা একটা লাইভ এডিটর। তো আপনারা এবার এই যে এডিটর লাইভ দেখাই দিছি, এখন আপনারা হচ্ছে এটার উপর উল্টা প্রয়োগ করেন। উল্টা প্রয়োগ কি? আচ্ছা ভাইয়া বলছে এখান থেকে প্র্যাকটিস করতে হবে, ধুর ও ছাতা, এত কিছু প্র্যাকটিস করার টাইম আছে, একটা কাজ করি, প্লিজ এটা করেন না, আমার কিচ্ছু হবে না, খবর হয়ে যাবে আপনাদের। ওকে, তাহলে কি করবো ভাইয়ারা, করবোটা কি? এখান থেকে এটা দেখছেন, আপনি হচ্ছে এখান থেকে কোড পাইছেন, আপনি এডিটরে হচ্ছে ওটা দেখে দেখে টাইপ করে করে বসান। এই যে প্যারাগ্রাফ দেখেন, প্যারাগ্রাফ আপনাদের প্রথম SW থাকবে, মানে প্রথম না, মানে আপনাদের একটা SW থাকবে এইটা, যে আপনারা এই যে টিউটোরিয়াল থেকে লার্ন HTML বা টিউটোরিয়াল দুইটার একটাতে ক্লিক করলেই আপনাকে এই জায়গাটায় নিয়ে আসবে। এইখান থেকে হোম থেকে যতটুকু পারেন নেক্সট ক্লাস পর্যন্ত যতটুকু পারেন আপনি নিজে নিজে এইখান থেকে হচ্ছে করার চেষ্টা করবেন, করে এটা গিটহাবের থ্রুতে SW সাবমিট করবেন। এইটা একটা পার্ট থাকবে, একটা পার্ট এটা। আরেকটা পার্ট থাকবে, আরেকটা পার্ট। এইখানে যে পার্টগুলো দেখলেন সেটাই দেখবেন টিউটোরিয়ালের পার্টে রেফারেন্সে আসলে, এই রেফারেন্সের পার্টে যদি আসেন দেখবেন এটাকেই হচ্ছে বিভিন্ন সাবজেক্ট অনুপাতে সাজানো, ক্যাটাগরিতে সাজানো। সো রেফারেন্সে আসলে দেখবেন প্রথম একটা রেফারেন্স, অ্যালফাবেট রেফারেন্স। এই অ্যালফাবেট রেফারেন্সের আন্ডারে হচ্ছে আপনার এলিমেন্ট রেফারেন্স দেওয়া। HTML-এ আমরা ট্যাগ আর এলিমেন্ট দিয়ে কাজ করতেছি না, এখানে দেখেন যত ট্যাগ আর এলিমেন্ট ব্যবহার করলাম সবগুলো এখানে হচ্ছে একটা রেফারেন্স দেওয়া আছে। 100 থেকে 110টার মতন হচ্ছে কি আছে, এরকম ট্যাগ আর এলিমেন্ট আছে। সো আপনাদেরকে এই এলিমেন্টগুলো আবার এইখান থেকে হচ্ছে আপনাদের প্র্যাকটিস করতে হবে। একটু তাকান, মনে আছে ডক টাইপ গত ক্লাসে শিখছিলাম যে, দেখেন এখানে ডক টাইপ এবং বলতেছে ডিফাইন দ্য ডকুমেন্ট টাইপ। এবার এইটার উপর আপনি ক্লিক করেন, নতুন ট্যাবে এটা ওপেন করবেন। যখনই এটা নতুন ট্যাবে ওপেন করবেন দেখেন এটার একটা ডকুমেন্টেশন আপনাকে দিয়ে দিছে, বলতেছে কি এটা কি করে, এটা হচ্ছে ডক টাইপ ডিক্লারেশন। এইখানে এই পার্টটা হচ্ছে আপনারা পড়বেন। পড়ার পরে একটু এদিকে তাকান, ব্রাউজার সাপোর্ট বুঝেন, আমরা যে HTML এর সাহায্যে, CSS এর সাহায্যে, জাভাস্ক্রিপ্টের সাহায্যে যে কোডিংগুলো করব, এই কোডিংগুলো আমাদের কাস্টমাররা বিভিন্ন ব্রাউজার দিয়ে, মানে আমাদের ইউজাররা বিভিন্ন ব্রাউজারে ওপেন করতে পারে না, পারে কি না? তো এই কোড বিভিন্ন ব্রাউজারে সাপোর্ট আছে কি না এটাও তো অ্যাজ এ ডেভেলপার আমার জানা থাকতে হবে। আমি একটা কোডিং করলাম, সেটা হচ্ছে একটা ব্রাউজারে সাপোর্ট করলো না, তখন তো হচ্ছে ওইখানে আউটপুট ঠিক মতন আসবে না। তবে আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলি, আমরা এখন যে কোডিংগুলো করি HTML CSS এর জাভাস্ক্রিপ্টে যে কোডিংগুলো করি, এগুলো সব ব্রাউজারে বাই ডিফল্ট সাপোর্ট পায়, আমি এমনি গণহারে বলে দিলাম। বাট এই বিষয়টা জানার জন্য, বোঝার জন্য আমার 4 থেকে 5 বছর সময় গেছে, এবং তারপরেও এখনও অনেক কিছু আছে যেগুলো আমি হচ্ছে এইভাবে বের করতে পারি নাই, এখনও আমার সামনে এখনও পড়ে নাই। আমি ওই জিনিসটা আপনাদেরকে বলে দিলাম যে আমার 3 থেকে 4 বছর সময় লাগছে, আপনাদের যাতে ওইটা না লাগে, আপনারা যাতে হচ্ছে আমার কাছ থেকে এখনই হচ্ছে ওই আইডিয়াটা পেয়ে যান, আপনাদের যাতে ওই সময়টা খরচ করতে না হয়। বাট এটা বলে দিছি দেখে কি আপনি হচ্ছে নিজে নিজে শিখবেন না, বা নিজে নিজে একটু দেখবেন না যে হ্যাঁ ভাইয়া তো বললো ডক টাইপ সব ব্রাউজারে সাপোর্ট আছে, আসলেই আছে কি না। এইখানে দেখেন ব্রাউজার সাপোর্টে বলতেছে ডক টাইপ, এই ডিক্লারেশনটা গুগল ক্রোম ব্রাউজারে ইয়াস সাপোর্ট করে। দেখেন এগুলোতে সবগুলোতে বলতেছে হ্যাঁ এগুলোতে সবগুলোতে সাপোর্ট করে। এগুলো কীভাবে একটু দেখতে পারবেন। আর তারপরেও বলে দিচ্ছে আবার এগুলো HTML CSS আমরা যে কোডিংগুলো করবো এগুলো সব ব্রাউজারে সাপোর্ট থাকে। বাট আপনার তো কনফিডেন্স দরকার না, এই লেখাটা যে আপনি দেখছেন এটা তো আপনাকে কনফিডেন্স দিবে। নিচের দিকে আসেন, এইখানে হচ্ছে ওই বিষয় নিয়েই আরও কিছু কথা বললো, বাস আপনার ডক টাইপ HTML এটা ডিক্লারেশন করে, এটা শেখা শেষ বাদ। মনে আছে আজকের ক্লাসে যে হচ্ছে একটু আগে আমরা অ্যাঙ্কর ট্যাগ পড়ছিলাম অ্যাঙ্কর ট্যাগ। এই অ্যাঙ্কর ট্যাগের পার্টে যে এইটা হচ্ছে আমরা কি করব, একটু ওপেন করব। এই ওপেন করার পরে এইখানে খেয়াল করে দেখেন এটার একটা এক্সাম্পল দেওয়া। আবার আপনি যদি হচ্ছে ট্রাই ইট ইউর সেলফে যান, এইখানে হচ্ছে আপনি এক্সাম্পল দেখতে পারবেন না। স্ক্রল করে একটু হচ্ছে নিচে আসি, আরও কিছু হচ্ছে বর্ণনা দিছে, এখানে বর্ণনা দিছে। অ্যাট্রিবিউটের কথা মনে আছে, অ্যাঙ্কর ট্যাগের ভিতর যে অ্যাট্রিবিউট ব্যবহার করলাম, দুইটা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে হাইপারলিঙ্ক রেফারেন্স ব্যবহার করছিলাম, আর এই যে দেখেন নিচে একটা টার্গেট, বলতে সেই টার্গেটেরও বেশ কিছু ভ্যালু আছে, ব্ল্যাঙ্ক, প্যারেন্ট, সেলফ, টপ।
তো এখন আপনি পড়তে চান, এটা নিয়ে একটু পড়াশোনা করতে চান, কি করবেন? টার্গেটটা নিয়ে একটু নতুন ট্যাবে ওপেন করবেন। করলেই এইখানে দেখেন এই এক্সাম্পলগুলো যদি আপনি দেখেন, এই এক্সাম্পলগুলো যদি আপনি একটা করেন, তাহলে কিন্তু আপনার আইডিয়া হয়ে যাবে। আপনার কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, বাট আপনি এই এক্সাম্পলগুলো এখান থেকে একটা দুইটা করে করে হচ্ছে আপনি করবেন। আপনাদের নেক্সট ক্লাসে কাজ থাকবে এটাই। আপনাদের আবার বলতেছি, নেক্সট ক্লাস আমাদের কবে? মোটামুটি দেরি আছে মনে হয়, বৃহস্পতিবার। এইখানে প্রায় 100টার মতন আছে। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, দেখছেন এখানে কিছু রেড মার্ক দেওয়া? এই যে যেগুলো হচ্ছে রেড মার্ক, এগুলো ডেপ্রিকেটেড, মানে HTML5-এ এগুলো হচ্ছে আর কি হয় না, ব্যবহার হয় না। তো যেগুলো এরকম রেড মার্ক করা, সেগুলো হচ্ছে আমরা ব্যবহার করব না। আপনাদের কাছে থাকবে এই 100টা যে এলিমেন্ট আছে, এটা নেক্সট ক্লাস আপনারা করবেন। পারেন না পারেন চেষ্টা করবেন এখান থেকে করে আপনি গিটহাবের থ্রুতে হচ্ছে কি করবেন, আপনি এডিটরে করে এইটা হচ্ছে আপনি গিটহাবের থ্রুতে সাবমিট করবেন। এইটা মাস্ট আমি চাই আপনাদের। যেগুলো রেড মার্ক করা, সেগুলো আপনাদের করতে হবে না। যেগুলো রেড মার্ক করা না, সেগুলো খালি করবেন, তাহলেই হবে। সাজ্জাদ, আমি এখানে যেই বিষয়টা দেখাচ্ছি, যা দেখাচ্ছি, ইনশাল্লাহ এটাই আপনাদের জন্য এনাফ হবে। আলাদা করে অন্য কোনো টিউটোরিয়াল, অন্য কোনো বই, অন্য কোনো কিছু দরকার নাই। খালি আমার কথাগুলো শুনেন, এই কাজগুলো করেন, এনাফ। আর যদি আরও এক্সট্রা রিসোর্স লাগে, সেগুলো আমি দিয়ে দিব সময় হলে। বাট এখান থেকে হচ্ছে এগুলো প্র্যাকটিস করেন। আর যদি প্র্যাকটিস করতে যে কোনো একটা জায়গায় আটকান, আপনি সেটার একটা নোট নেবেন যে আপনি কোন জায়গায় আটকাইছেন, কী প্রবলেম। আমি নেক্সট ক্লাসে সেটা নিয়ে তো বললাম, আবার আপনাদের বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের কি মনে হয় না যে এই বিষয়গুলো আমি আবার আপনাদেরকে হচ্ছে দেখাবো? বিশ্বাস হয় নাকি হয় না? বলতে পারেন কেন দেখাবো বা কিভাবে দেখাবো? কারণ না দেখায় উপায় নাই। আর কিভাবে দেখাবো? কারণ এই যে এগুলো দিয়েই তো হচ্ছে আমরা সামনে প্রজেক্ট করব। সো আমার তো প্রজেক্ট, এই যে সামনে যখনই প্রজেক্ট করতে যাব, এইখান থেকে দেখবেন এগুলোই তো হচ্ছে ব্যবহার করে কাজ করতে হবে, বারবার এগুলোই ব্যবহার হবে। তো আমি তো চাইলেও এগুলো হচ্ছে বাদ দিয়ে যেতে পারবো না। বাট আপনাদের একটু ডকুমেন্টেশন পড়ার এখন সময় হয়েছে, আপনারা এটা একটু পড়েন, পরে নিজেরা একটু হচ্ছে কাজ করেন। ওকে, আমি সামনে আবার বুঝাই দিব আপনাদের। তাহলে নেক্সট ক্লাসে কাজ আবার বুঝাই দিচ্ছি, আবার বলে দিচ্ছি। নাম্বার 1, টিউটোরিয়ালের পার্টে এসে এইখান থেকে হোম থেকে শুরু করে যতদূর পারা যায়, নাম্বার 1। নাম্বার 2, রেফারেন্সের পার্টে এসে এই এস্টিমেল ট্যাগ রেফারেন্সের পার্টের এগুলো হচ্ছে আপনারা 100টা আছে, তো এইটা মাস্ট আপনারা হচ্ছে করার চেষ্টা করবেন। আমি তারপরও আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটা আপনাদেরকে একটু আপনাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি আমি। ভাইয়েরা পুরা SW-গুলো বাসায় এডিটরে প্র্যাকটিস করে একটা রিপোজিটরিতে থ্রুতেই সাবমিট করবেন, গিটহাবের সাবমিট করবেন। আমি একটু SW পোস্টও দিয়ে দিই। আজকে হচ্ছে কত তারিখ? 9 মার্চ। 9 মার্চ HW পোস্ট, এই পোস্টের কমেন্টে SW সাবমিট করবেন আপনারা। আমি এটাও পিন করে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় পাওয়ার জন্য, এখানেও পিন করে দিচ্ছি। আর আজকের ক্লাসের ভিডিওটা একটু পরেই আমি আবার হচ্ছে আপনাদেরকে এখানে আপলোড করে লিঙ্ক দিয়ে পিন করে দিব, এই ফিচারে দিয়ে দিব, আপনারা এখান থেকে হচ্ছে পেয়ে যাবেন। যারা যারা মেসেঞ্জার গ্রুপে জয়েন হন নাই, এইখানে হচ্ছে আপনারা কমেন্ট করেন, আমি মেসেঞ্জার গ্রুপে 1 দিন বা 2 দিন সময় নিয়ে পরে হচ্ছে অ্যাড করে দিব। ইভেন আপনাদের ব্যাচে যারা আছেন, একজন আরেকজনকে হচ্ছে, তারা যদি অ্যাড না হতে পারে, তাদেরকে হচ্ছে আপনারা অ্যাড করে দেন, হেল্প করেন আমাকে একটু। পড়াগুলো যাতে মাস্ট কমপ্লিট হয়। আজকে এতটুকুই, ইনশাআল্লাহ।